আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে সকলকে স্বাগতম আলোচনা পেজের আলোচনা অনুষ্ঠানে। আজকে আমরা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক উত্তপ্ত অবস্থা, শহীদ ওসমান হাদির মৃত্যু এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট মেহেদুল হাসান স্বপন। উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের সম্মানিত সদস্য। আমি তার সঙ্গে কথা বলবো। আপনাকে আজকে আমাদের আলোচনা পেজের আলোচনা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি নিশ্চয়ই জানেন এবং বাংলাদেশের মানুষ অবগত আছেন যে দীর্ঘ 17 বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রধান জনাব তারেক রহমান, উনি আজকে দেশে এসেছেন। ওনাকে আজকে গণসংবর্ধনা দেওয়া হলো এবং উনি একটা সংক্ষিপ্ত সময়ের জন্য উনি বক্তব্য দিলেন উপস্থিত দর্শকদের জন্য, দেশবাসীর জন্য এবং তার নেতাকর্মীদের জন্য। জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে আপনি কী হিসেবে দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে দীর্ঘ 17 বছর পর আপনি বলছিলেন উনি বাংলাদেশে ফিরে আসলেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি উপলক্ষ। আমরা তার এই আগমনকে স্বাগত জানাই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটি খুবই জরুরি একটি বিষয় ছিল তার ফিরে আসা। তার দলের নেতাকর্মী তো বটেই, বাংলাদেশের সাধারণ মানুষও তার আগমনের কিন্তু অপেক্ষায় ছিলেন। তো আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি তার এই আশার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন দিনের সূচনা হলো, আমরা বলতে চাই। আচ্ছা, আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে তারেক রহমানের দেশে ফেরা কি সত্যি একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট, নাকি বিএনপির জন্য শুধু একটি আবেগঘন ইভেন্ট? আপনি কি মনে করেন? এই প্রশ্নটা একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল। আসলে একই সাথে দল হিসেবে বিএনপির জন্য এটি একটি টার্নিং পয়েন্ট, আবার দলের নেতাকর্মী যারা অনেক দিন ধরেই তার আসার অপেক্ষায় ছিলেন, এটা কিন্তু তাদের একটি আবেগেরও জায়গা যে তিনি কখন আসবেন, এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের অপেক্ষা, উৎকণ্ঠা দুটোই ছিল। সো আমি বলবো যে এখানে রাজনৈতিক যেমন একটা প্রতীক্ষা ছিল, একই সাথে কিন্তু আমাদের একটা আবেগেরও এখানে জায়গা বিএনপি নেতাকর্মীদের জন্য রয়েছে আমি মনে করি। আপনার কাছে আবারও জানতে চাই, দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার কারণে তৃণমূল রাজনীতি এবং বর্তমান বাস্তবতা থেকে কিছুটা বিচ্ছিন্নতার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সেটা কি তিনি কাটিয়ে উঠতে পারবেন তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে? অনেক দিন ধরেই উনি দেশের বাইরে আছেন। এক ধরনের বিচ্ছিন্নতা তো থেকেই যায়। রাজনৈতিক সংস্কৃতির এখানে প্রেক্ষাপট অনেকটা বদলেছে। এখানে জুলাই বিপ্লবের পরে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এখানে তার এসে একটা অ্যাটাচমেন্টের যে ব্যাপার, আপনার প্রশ্নের মধ্যে যেটা, যে তার এখানে অ্যাটাচমেন্টটা একটু হয়তো সময় লাগবে। তারপর আমি মনে করি উনি একটা রাজনৈতিক পরিবার থেকে আসা মানুষ, ওনার কিন্তু অলরেডি একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমার মনে হয় যে উনি দ্রুতই সেই দূরত্বের কারণে যে অ্যাটাচমেন্টের ঘাটতি, সেটা আমার মনে হয় যে উনি দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কি বাস্তবসম্মত কোনো রাজনৈতিক রোড ম্যাপ দিতে পারেন বলে আপনি মনে করেন? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। উনি একটু কিছুক্ষণ আগেই ওনার যে ভাষণটা আমরা দেখলাম গণমাধ্যমের বরাতে, সেখানে কিন্তু উনি অলরেডি মার্টিন লুথার কিংয়ের একটা এক্সাম্পল টেনে বলেছেন যে মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, উনিও কিন্তু বলেছে আই হ্যাভ এ প্ল্যান ফর দিস কান্ট্রি, ফর দিস পিপল। সো আমার মনে হয় যে উনি একটা রোড ম্যাপ সাথে করে এনেছেন এবং সেটি উনি কিন্তু ওইভাবে ডিসক্লোজ করলেন না, হয়তো সময় স্বল্পতার কারণে উনি পুরোটা ওইভাবে বললেন না। আমার কাছে মনে হয় যে একটা ভীষণ নিয়ে তিনি এসেছেন, যেটাকে তিনি প্ল্যান আকারে বলছেন যে আমার একটা স্বপ্ন আছে। তো আমরাও অপেক্ষায় আছি, তার দলের নেতাকর্মীরা যেরকম অপেক্ষায় আছে, একটি বৃহৎ রাজনৈতিক দলের তিনি প্রধান, সেই হিসেবে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবেও যদি আমরা কল্পনা করি, আমরাও কিন্তু অপেক্ষায় আছে যে উনি কি সেই প্ল্যান, যেটা আপনি রোড ম্যাপ বলছেন, উনি যেটাকে আপনি কি মনে করেন যে আসলে উনি কি স্বপ্ন, সম্ভাব্য কি স্বপ্ন উনি আমাদের জন্য নিয়ে এসেছেন? ওনার প্রতি যে অ্যাসপাইরেশন বাংলাদেশের মানুষের, সেটি কিন্তু ওনার দল, বিয়ন্ড ওনার দল,
ওনার দলের বাইরের মানুষেরও রয়েছে। সেদিক থেকে আমার মনে হয় যে সেই স্বপ্নটা কি হতে পারে। উনি কিন্তু ওনার আজকের যে ভাষণ, 17 বছর পরে উনি বাংলাদেশে এসে যে ভাষণটা দিয়েছেন, সেখানে কিন্তু একটু উনি ইঙ্গিতও দিয়েছেন উনি যে একটা শান্তিপূর্ণ দেশ চান, সবার সাথে সহ অবস্থানের দেশ চান, সকল ধর্ম বর্ণ গোত্র মিলিয়ে সবাইকে সাথে করে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশের যে স্বপ্ন, আমার মনে হয় যে এই রোডম্যাপে এটাই থাকবে যে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারি। এটা উনি বলবেন, আরও বিস্তারিতভাবে বলবেন, যেটাকে উনি শুধু প্ল্যান শব্দ দিয়ে আমাদেরকে মানে আটকিয়ে রেখেছেন বলতে পারেন আপনি। একটা ভালো কিছু আমরা হয়তো তার কাছ থেকে পাবো, আমরা প্রত্যাশা করছি। ওসমান হাদির শহীদ হওয়ার বিষয়টি তিনি বলেছেন, তার স্বপ্ন নিয়ে কথা বলেছেন, কিন্তু শহীদ ওসমান হাদির মৃত্যু মানে যারা হত্যা করলো সেই হত্যাকারীদের বিচারের কথা কিন্তু আমরা বলতে তাকে শুনিনি। তিনি ক্ষমতায় গেলে এই হত্যাকারীদের যে উনি বিচারের আওতা নিয়ে আসবেন বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, এমন কোনো বক্তব্য আমরা শুনিনি। এটাকে আপনি কি কোন দৃষ্টিতে দেখছেন? আপনার মতো করে কিন্তু আমরাও ওনার পুরো বক্তৃতায় আমি শুনেছি, ভিডিওতে আমি দেখেওছি। তো এখানে আমি একটু আমার হতাশার কথা আপনাকে জানাতে চাই যে আপনারা জানেন যে শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশের 24 যে জুলাই বিপ্লব, সেটির একটি মানে অনেক বড় ভোকাল তিনি ছিলেন। একটা ইনসাফের বাংলাদেশের তিনি স্বপ্ন দেখতেন। তিনি কিন্তু আমরা জানি যে কিছুদিন হলো তাকে অত্যন্ত মানে দুঃখজনকভাবে তাকে শহীদ হতে হয়েছে। মানে জুলাইয়ের পরে একজন জুলাই বিপ্লবীর জীবন দেয়া, এটি কিন্তু অনেক অনেক দুঃখ ভারাক্রান্ত একটি বিষয় বাংলাদেশের যারা জুলাই বিপ্লবী তাদের জন্য তো বটেই। আপনারা দেখেছেন যে তার প্রতি যে মানুষের যে ভালোবাসা, তার শেষ বিদায়ে যে ভালোবাসার যে স্ফুরণ আমরা দেখেছি। তো আমরা কিন্তু সবাই এক্সপেক্ট করছিলাম যে জনাব তারেক রহমান উনি তার এই প্রথম অ্যাড্রেসে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ ওনার, এখানে উনি শরীফ ওসমান হাদির বিচার চেয়ে একটা বোল্ড কথা উনি বলবেন যে তার আমরা বিচার চাই বা ক্ষমতায় বিএনপি আসলে তার বিচার আমরা নিশ্চিত করব যদি এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা না করতে পারে। তো এটা কিন্তু আমাদেরকে একটু হতাশ করেছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই যে 24 যে গণহত্যা বাংলাদেশে হলো, যেই রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশে তিনি আসলেন, সেই গণহত্যার বিচার নিয়েও কিন্তু তিনি তার ভাষণে কিছু বললেন না। এবং এই গণহত্যার মূল যে কুশীলব আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে গিয়ে পালিয়ে আছেন। তাকে সেখান থেকে আনার বিষয়েও কিন্তু ভারতকে কোনো বার্তা তিনি দেন নাই। এটা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আমরা এটা নিয়ে একটু হতাশা প্রকাশ করছি। আমি জানি না, হয়তো সময় স্বল্পতা এটা বলতে পারেন নাই, তবে আমার মনে হয় যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার এই সংক্ষিপ্ত বক্তৃতায় আসা উচিত ছিল। জনাব মেহেদুল হাসান স্বপন, আপনাকে আলোচনা পেজের এই আলোচনায়, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে আলোচনা পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আলোচনা ম্যাগাজিনের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে। ধন্যবাদ।